জুলাই নিয়ে যারা লাফালাফি করতেছে এরা সবগুলো জুলাইয়ের সুবিধাভোগী। এই যে দেখেন এই হাসনাত বলেন, নাহিদ বলেন, সার্জিস বলেন, মোহাম্মদ ইউনুস বলেন, তারপরে জামাত ইসলামী বলেন, এগুলো সব জুলাইয়ের ইয়ে না, বেনিফিশিয়ারি না। তারেক রহমান বলেন, কিন্তু আসল বেনিফিশিয়ারি হওয়া উচিত ছিল এই দেশের সাধারণ মানুষের, কিন্তু তাদের কোনো খবর নেই। ভাই আমরা দেখলাম আপনি তো দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ঠা জুলাই এবং এবার ২৫০তম স্বাধীনতা দিবস। তো প্রতি বছরই বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস পালিত হয়, কিন্তু আমাদের দেশে আমার কাছে যেন এবার একটু অভিনব একটি দৃশ্য আমি দেখলাম, যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বেশ ঘটা করে পালিত হলো। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সেখানে ছিলেন, আমাদের মন্ত্রীরা ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত স্পিকার ছিলেন, অনেকেই ছিল, মানে গণ্যমান্য অনেকেই ছিলেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটা ব্যান্ড দল তারা এখানে সঙ্গীত পরিবেশনা করলো, আমাদের বিরোধী দলীয় নেতা বক্তৃতা দিলেন, অনেক কিছু হোক। আমার কাছে গেলে আপনার কাছে গেলে আমার একটাই প্রশ্ন, যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অন্য একটা দেশের স্বাধীনতা দিবস এভাবে ঘটা করে পালন করা, তাদের জাতীয় পতাকা উত্তোলন করে, এরকম দৃশ্য আপনি এর আগে কখনো দেখেছেন কিনা? না, এরকম দেখিনি। এবং এটা যখন আমি দেখলাম আমার কাছে খালি মনে হচ্ছিল যে এটা কি আমেরিকার কলোনি হয়ে গেল, এই জিনিসটা খালি বারবার আমার মনে হচ্ছিল। কেমন? তার কারণ মানে একটা একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা সরকার যে এত নিচে নামতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তো এটা নিয়ে আমি একটা পোস্টও দিয়েছি। আর দেখেন, সবচেয়ে বড় কথা, মানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমেরিকা তার এই কার্যকলাপের কারণে যে গাজাতে মানে লক্ষ লক্ষ হত্যাযজ্ঞ চালাচ্ছে, ইরানে এগুলো করতেছে, সারা পৃথিবীতে বিশ্বব্যাপী তাদের কারণে আজকে সারা বিশ্বে একটা অশান্তি, মানে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এটার জন্য তো আমেরিকা দায়ী সম্পূর্ণভাবে। খালি বাইরের লোকজন বলছে তা না, এবং আমেরিকানরা এখন এই কথাগুলো বলা শুরু করেছে। তার মধ্যে একজনের নাম আমি বলি, খুবই বিখ্যাত একজন পডকাস্ট মানে জার্নালিস্ট, টাকার কালসন। সে বলতেছে যে আমরা কি আমেরিকা মানে ইসরায়েলের কলোনি নাকি, নাকি মানে আমাদের ইসরায়েলের কথা আমাদের গভর্নমেন্ট চলবে কেন? কিন্তু আমাদের টাকা, আমাদের সবকিছু। তো যাই হোক, আমার এখন এইরকম একটা প্রেক্ষাপটে যখন আমেরিকার প্রতি ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে সারা বিশ্বব্যাপী, মুসলমানদের মারতেছে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, সেখানকার মানে সরকার এভাবে তাদেরকে এরকম ভাবে তোয়াজ করা, বা এটার কারণ আমি বুঝলাম না। আমার কেন জানি মনে হচ্ছে যে এই সরকার আসার পর থেকে, বা আগের সরকার যে ইউনূসের সরকার ছিল, তারা আমেরিকার পা চাটতে শুরু করেছে বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো এই পা চাটার এমন আপনার দেখেন, ওই যে যে চুক্তিটা করলো, মানে দেশ বিরোধী একটা চুক্তি, এটা নিয়ে কোনো উচ্চবাচ্য নাই, এবং উল্টা তারেক রহমানের সরকার এটাকে এন্ডোর্স করতেছে। তো তাতে কি বোঝা যাচ্ছে, যে এখন এরা মনে করতেছে যে আমাদের আসলে কোনো শক্তি নাই, জনগণ আমাদের শক্তি না, আমাদের শক্তি ওদের উপর নির্ভর করতে হবে, ওরা আমাদেরকে ক্ষমতায় রাখবে। কিন্তু ওরা যে কারো ক্ষমতায় রাখে কাদের, যাদের ওদের দিয়ে কাজ হয়, তারপরে যখন দেখে যে গণবিক্ষোভ শুরু হয়েছে, ওরা কেটে পড়ে। এটা আমরা দক্ষিণ ভিয়েতনামে দেখেছি, এবং ইরানের শারদানায় দেখেছি, প্রচুর নজির আছে। তার কারণ আমেরিকানরা কারো কোনদিন বন্ধু হইতে পারে পৃথিবীর মানে ইতিহাসে নেই। এটা হেনরি কিসিঞ্জার নিজেই বলেছিল এই কথাটা। তো যাই হোক, যে মানে এই কথাটা তো কি বলবো আর, আমাদের এত কিছু লাগে। আমরা দেখলাম এখানে আমাদের দেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, উনি বক্তব্য দিলেন, এবং উনি বক্তব্য দেওয়ার কালে উনি যুক্তরাষ্ট্রকে এই বলে ধন্যবাদ দিলেন যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে। তো আমি আমি বুঝতে পারলাম না, যুদ্ধটা শুরু করলো কে? না না, আমি আমি সেই কথাটাই বলছি, আমি লিখেছি এই কথাটা, যে জামাত ইসলামী একটা পিওর মুসলমানের দল, পিওর এক ধর্মভিত্তিক দল। তো তাদের তো সবচেয়ে বেশি নিন্দা করা আমেরিকার এই যে কার্যকলাপ গুলো, তাই না? আমেরিকাতে যুদ্ধটা সৃষ্টি, যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাদের উপরে ইসরায়েলকে দিয়ে,
এবং তারা মিলেমিশে এগুলা করছে। এবং এখন বলছে যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে কি জানো না, বিকজ গ্যারা করে পড়েছে ইরান যে এরকম ভাবে তাদেরকে নাস্তানাবুদ করবে এটা তারা বুঝতে পারেনি। আচ্ছা, এখন শফিকুর রহমান জামাত ইসলামের প্রধান সে যখন এই কথাটা বলে, তো এই লোকটাকে তো আমার পাক্কা ধান্দাবাজ মনে হচ্ছে। এই লোকটা তো কোনো ভালো লোক না। হ্যাঁ, তারপর এই লোকটাকে কিন্তু আগে আমি আমার মনে আপনার অনুষ্ঠান বলছি যে লোকটার মধ্যে মানে সততা আছে এবং সে তারা যদি ক্ষমতায় যায় দেশটা ভালো। এখন মনে হচ্ছে তো নাম্বার ওয়ান ধান্দাবাজ। হ্যাঁ, কারে কখন তেল মারতে হবে, কারে কি করতে হবে। নাহলে দেখেন বিএনপি আসার পরে যে সমস্ত কাজকর্ম করতেছে একের পর এক, যে আমেরিকার সঙ্গে চুক্তির কথা বলেন, তারপরে আইন শৃঙ্খলা, একটা কথা বলে না এই সমস্ত নিয়ে। হ্যাঁ, বিশেষ করে আমেরিকার যখন প্রসঙ্গটা আসে একটা কথা বলে। তার মানেটা কি বোঝা যাচ্ছে যে এই সরকারও মানে বিরোধী দলও এদের বিটি। আগে ছিল গৃহপালিত মানে বিরোধী দল, আর এখন এই আমল হয়েছে বি। কোন মানে দেশের যে মূল সমস্যাগুলো, যেমন দেশের বেকারত্ব বাড়ছে, মব ভায়োলেন্স বাড়তেছে। আজকে কয়েকদিনের আপনি রিপোর্ট গুলো দেখেন যে রাজশাহীতে এক মানে প্রতিষ্ঠানের এমডি কে তার অন্ডকোষ আক্রমণ করে বলছে 70 লক্ষ টাকা লিখে দাও। কালকে দেখলাম কি বলে নারায়ণগঞ্জে একজনকে ছিনতাইকারী সন্দেহে গাছে মানে ওর সাথে বেঁধে পিটিয়ে মেরেছে। এবং এই এই যে আলামত গুলো এগুলো কিন্তু ভয়াবহ আলামত। অর্থাৎ বিরোধী দল হলে কি হওয়া উচিত ছিল, এইগুলো নিয়ে সোচ্চার হওয়া যে না, ইউনুসের সময় যে জিনিসগুলো হয়েছে আমরা তো নতুন সরকারকে কাছ থেকে এটা আশা করি না, তোমরা এটা বন্ধ করতে পারছো না। কিন্তু ওই ওসব নিয়ে তারা এখন আমেরিকার গুণগান গাচ্ছে, আমেরিকা এটা করতেছে, আমেরিকার দক্ষিণ প্লাজায় নিয়ে। তো এটা তো আমার মনে হয় যে বাংলাদেশের যে সরকার এখন তাদেরকে মানে জনগণের কোর্টের সামনে হাজির করানো উচিত। তুমি এটা কেন বলি, একটা কথা আমি বলি, সেটা হলো যে এই আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি তো ওনার সঙ্গী সাথীদের নিয়ে কদিন আগে চীনে গেলেন। এই চীনে যাওয়ার কারণে আমরা অনেকে কিন্তু ভেবেছিলাম যে উনি ভূরাজনৈতিক কূটনীতিতে এক ধরনের বার্গেইন করছেন, এটা অনেকের ধারণা ছিল। তো চীন থেকে ফিরে আসার পর আমরা দেখলাম দেশে চীনের রাষ্ট্রদূত অথবা চীনের কূটনীতিক যারা আছে আমাদের দেশে, তারাও বলছিলেন যে এখানে যেন তৃতীয় কোনো শক্তি যেন না আসে, এরকম নানা রকম কথাবার্তা বলছিলেন। এখন সেই সমস্ত করার প্রেক্ষিতে তার এক সপ্তাহ যেতে না যেতে আবার আমাদের দক্ষিণ প্লাজায় এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা, যেখানে আমাদের মন্ত্রীরা যে উপস্থিত হচ্ছেন, স্পিকার উপস্থিত হচ্ছেন। তো এটা কি চীনের সঙ্গে আমাদের যে আলোচনা, যে সম্পর্ক, সেক্ষেত্রে কি আপনার মনে হয় না কোন ধরনের প্রভাব ফেলতে পারে? না, আমি কিছুদিন আগে এটা নিয়ে লিখেছি, সেটাই বলছি যে দেখেন চীন, হ্যাঁ বড় দেশ, এখন অনেক তাদের টাকা পয়সা হয়েছে, তাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স, আমরা তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিব, এটা আমাদের দরকার, ভালো কথা। আর চীনের সঙ্গে ভারতের একটা বৈরিতা আছে দীর্ঘদিন। তো আমরা এখন ইন্ডিয়ার সঙ্গে মানে এখন আপনি দেখতে পাচ্ছেন যে চতুর্দিক থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে নানান রকমের, এবং সঙ্গত কারণে ইন্ডিয়া আমাদের সাথে ভালো ভালো ব্যবহার করে নাই, এবং ইন্ডিয়া আমাদের মানে মুসলমানদের ওখানে অত্যাচার করতেছে, স্বাভাবিকভাবে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তার একটা প্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার অর্থ তো এই না যে আমি আরেকজনের কোলে মানে ইয়েতে যাবো, মানে আরেকজনের কোলের উপরে যে আমাদের তো এটা যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের সরকার তো বলতে হবে যে আমাদের স্বার্থ যেখানে আছে, আমাদের স্বার্থকে কিভাবে আমরা রক্ষা করবো সেই কাজটাই আমরা করব। এখন একটা কথা বুঝতে হবে যে পৃথিবীর কেউই কোনো দেশ কোনো দেশের বন্ধু না, এগুলো সবকিছু নির্ভর করে তাদের দ্বিপাক্ষিক স্বার্থের উপর। এখন চীন যে আমাদের এখানে এত এত পয়সা কড়ি দিচ্ছে, এমনি এমনি তো দিচ্ছে না, এগুলো তো ঋণের টাকা, এগুলো তো মানে মানে মুফতে আমরা এই টাকা পয়সা পাচ্ছি না বা তো সেই বিষয়ে তারা এগুলো নিয়ে নিচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে যখন হাসিনা বলে অনেক নানান রকমের মানে হৃদ্যতা ছিল, তখন ওই ইন্ডিয়াও সেই একই কাজ করেছে, ওই সুযোগ নিয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। তো তাদের স্বার্থ রক্ষা, বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বলে তো হাসিনাকে এই দেশ ছেড়ে পালাইতে হয়েছে। আর যোগ কালো 17 বছর এমনি কেমনে কেমনে ছিল আর কি অত্যাচার করে। তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি যে মানুষের
দেশের মানুষের উপর যদি কোনো সরকারের বা দলের আস্থা না থাকে, আস্থা না নিয়ে আপনি অন্যান্য দল, অন্যান্য বাইরের শক্তিকে মনে করেন যে এরা আমাদেরকে ক্ষমতা রাখবে। এখন কদিন আগে দেখলাম যে খলিলুর রহমান, এখন যে পররাষ্ট্রমন্ত্রী, সে সবক দিচ্ছে সাংবাদিকদের। এই সমস্ত বিপ্লবকর প্রশ্ন কেন করেন? আচ্ছা, তো সাংবাদিকের কাজটা কি? তোমাকে মানে তোমাকে তেল মারা প্রশ্ন করবে? আমি থাকলে বা আমি জানি না, যেহেতু আমি সাংবাদিক সম্বন্ধে ছিলাম না, তো আমি জানি না যে সাংবাদিকরা এটার উত্তরে কি বলেছে। সে আরো সবক দিচ্ছে যে দেখেন, আপনারা জানবেন যে ওইখানে মানে প্রধানমন্ত্রীর লেভেলে তখন ভিজিট হয়, তখন দিস্তা দিস্তা কাগজ নিয়ে হয় না যে তুমি এটা দিবা। এটা তো ভাই আমরা সবাই জানি, খলিলুর রহমান না জানতেন, কিন্তু আমরা জানি, এগুলো দেশের মানুষ জানে। তার কারণটা কি, যে কি আলোচনা হবে, কোনটা মানে অগ্রাধিকার পাবে, এগুলো অফিসিয়ালরা মিলে আগেই ঠিক করে নেয়। শুধু মানে হাইয়েস্ট লেভেলে যখন মিটিং হয় তখন সেটারই একটা প্রতিফলন, রিফ্লেকশন আমরা দেখতে পাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, তাদের অফিসিয়াল মিটিংটা ছিল তারেক রহমানের যে কাউন্টার পার্ট, ওদের প্রধানমন্ত্রী, হ্যাঁ, লিচিয়াং এরকম একটা কিছু নাম, যাই হোক। তো সেইখানে অফিসিয়াল যে মিটিং হয়েছে সেখানে কিন্তু করিডোরের কোনো কথা বলা হয়নি। পরের দিন যখন সে শি জিনপিং এর সঙ্গে দেখা করতে গেছে, তখন ওটা ছিল কিন্তু সৌজন্য সাক্ষাৎ, মানে মেন আলোচনা তো প্রধানমন্ত্রী লেভেলে হয়ে গেছে। এখন তখন সেখানে সে বলছে কি যে আমরা ওই এই মায়ানমারের ভিতর দিয়ে আমাদের করিডোর তোমরা দাও, তাই এটা কিন্তু কোনো কিছু। এখন এই গরিব দেশটার বেলায় যেই যাচ্ছে, যাকেই পাচ্ছে বলতেছে, ওই আমেরিকা বলছিল না যে আমার মানবিক করিডোর দাও, তারপরে তুমি আমার সাথে যুদ্ধ বিমান কেনো, বোয়িং বিক্রি করো। চায়নাও একই কথা বলতেছে, তুমি আমার কাছ থেকে যুদ্ধ বিমান কেনো, সমরাস্ত্র কেনো। তো আমাদেরকে, আমরা যদি আমাদের নিজের স্বার্থ, আমাদের কোনটা প্রয়োজন, আমরা কিভাবে নিজের স্বার্থকে রক্ষা করব, সেটা যদি আমরা না বুঝি, তো বিদেশি শক্তিগুলো এইভাবে করতে থাকবে। তো এখন সাংবাদিক যদি সত্যিকার অর্থে সাংবাদিকরা হতো যে আপনি আমাদেরকে সবক দিচ্ছেন, আপনার তো অ্যাকচুয়ালি থাকার কথা জেলে। কেন জেলে থাকবে? ওই 2001 সালে একটা চাঞ্চল্যকর খুন এবং আত্মহত্যার মামলায় স্বামী স্ত্রী দুজন, একজনকে খুন করে আরেকজন আত্মহত্যা করলো, একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, সেইটাতে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। এবং ঘটনাটা ঘটার রাত্রে ঘটেছে 11টার দিকে, পরের দিন সকালে যখন নিউজ পেপারে এই খবরটা আসছে, সেই সন্ধ্যার সময় সে দেশ ছেড়ে পালিয়ে গেছে এই খলিলুর রহমান। তো এরকম একটা লোককে আপনি দেশের পররাষ্ট্রমন্ত্রী বানাবেন বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানাবেন, তাহলে দেশে আইনের শাসনটা, সাংবাদিকদের তো এই প্রশ্নটা করা উচিত ছিল যে আইনের শাসনটা কোথায় থাকে। আপনি যদি ক্ষমতাসীনদের আস্থাভাজন হন বা ক্ষমতাবান হন, তবে আইন আপনার জন্য না। কয়দিন আগে দেখলেন নারায়ণগঞ্জে এক এমপির ছেলে চাঁদাবাজি করছিল, সেখানে পুলিশ প্রথমে গ্রেফতার করতে চাচ্ছিল, এটা নিয়ে হইচই হওয়ার পর গ্রেফতার করলো। তারপরে গ্রেফতার করার পরে কি হলো দেখলাম, তাকে ওই মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো মানে আপনি যখন এই ধরনের কাজকর্ম করেন একটা সরকার, তখন অন্যান্য মানুষের কাছে কি বার্তা দেয়? যে এই দেশে আপনি শুধুমাত্র ক্ষমতাবান হবেন বা ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক থাকলে আপনার আইন টাইন বিচার টিচার আপনার জন্য না। তো এই একই কারণে আমরা দেখছি ওই হাসিনার সময় আগে ছিল তাই, এরশাদের সময় ছিল তাই, খালেদা জিয়ার সময় একই ব্যাপার ছিল। তো তাহলে আমার কথা হচ্ছে যে বারবার এই যে এত বড় বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, ছাত্র আন্দোলন, ছাত্রদল আন্দোলন হলো, তাহলে দেশের ওই যে মানে নতুন বন্দোবস্তটা কোথায়? নতুন বন্দোবস্তের মধ্যে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যাতে করে দেশে বৈষম্য কম, একটা লুটেরা শ্রেণী যেন দেশটাকে মানে দখল করে দেশের উপর প্রভাব বিস্তার না করে। দেশে যদি কেউ অন্যায় করে, সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার শাস্তি হবে, তাকে বিচারের আওতায় আনা হবে। এইগুলো তো আমরা এই আন্দোলনের মূল যে চাওয়াটা, বা প্রত্যেকটা গণ আন্দোলনের চাওয়াটাই এটাই ছিল, কিন্তু কোনো কিছুই হচ্ছে ওই আগের আগের পুরনো বন্দোবস্তই থাকছে। এই যে কয়েকদিন আগে আমি যে চীন থেকে ঘুরে আসলাম, সেখানে দেখেন যে 1 নম্বর কথা, শীর্ষ নেতৃত্ব সাংঘাতিক সব, কোনো দুর্নীতির মধ্যে না। আর দুর্নীতি যারা করে ওইখানে বড় বড়, কয়েকদিন আগেই দেখলাম 14 জন শীর্ষ কর্মকর্তা, তার মধ্যে একজন জেনারেলও ছিল। আর ওদের ওখানে একটা সিস্টেম কি জানেন,
তারা হলো যে যখন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে সঙ্গে সঙ্গে তাদের সেই পদ থেকে সরায় দেয়, সরাই দিয়ে বলে যে ঠিক আছে ইনভেস্টিগেশনটা আগে হোক, তুমি যদি প্রমাণ হয় যে তুমি এটার মধ্যে জড়িত ছিল তোমাকে ছেড়ে দাও, আর যদি প্রমাণ হয় যে তুমি মানে অন্যায় করেছো বা এই দুর্নীতি করেছো তোমার শাস্তি হোক। তো তারা কিন্তু পদে থাকতে দেয় না, সঙ্গে সঙ্গে তাদেরকে ওখান থেকে রিমুভ করে দেয়। এবং কয়দিন আগে আর তাদের মানে শাস্তিটা দেখেন, ফায়ারিং স্কোয়াডে মৃত্যু। এবং এই যে এত কঠোর যে আইনটা, এই কঠোর আইন করে চালু আছেই বলে চীন সারা বিশ্বে এখন প্রায় 1 নম্বর দেশ হতে চলেছে। আইন শৃঙ্খলা বলেন, এত সেফ কান্ট্রি যে কল্পনার বাইরে। তাদের স্কোরিং হলো ইন্টারন্যাশনাল লেভেলে সেফটি অ্যান্ড সিকিউরিটি বলা 98%, মানে 98% হতে সেফ। আর আপনি আমাদের কথা চিন্তা, ইভেন আমেরিকার কথাও চিন্তা করেন, আমেরিকার যে স্বাধীনতা দিবসের দিনে ওদের যে 250 বছর হলো, সেই দিনে 9টা মানে গুলির ঘটনা ঘটেছে সারা আমেরিকা। আমেরিকা তো একটা ভেরি ইনসিকিউর কান্ট্রি, তাই না? তারপরেও দেখেন তারা দুনিয়ার জায়গায় সবক দিয়ে বেড়াচ্ছে যে আমাদের আমরা হলাম পৃথিবীর সেরা দেশ, আমাদের তোমরা ফলো করো। আর আমাদের মতো উজবুকরা যারা, তারা ওইটা হুজুর হুজুর করতেছে তাদের। তাদের তো এটা তো বলতে পারতেছে না যে ভাই তোমার ফলো করবো কেন? তোমার ওখানে তো বৈষম্য আছে, তোমার ওখানে মারামারি আছে, তোমার ওখানে যারা বড় লোক থাকে, ইভেন ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি দিতে পারছে? পারে নাই তো। তার বিরুদ্ধে তো 10টা মামলা ছিল, কেউ পারে নাই। ওই যে বললাম যে দেশে আইনের শাসন নাই, এবং সেই দেশ কখনো সামনে আগাইতে পারে না। তাহলে আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি, একটু ছোট করে যদি বলেন। সেটা হলো, এই যে আমরা মনে করেন শেখ হাসিনার সরকারের পতন ঘটলো 2024 অগাস্ট, সেই পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে তো সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার পর আমরা ডক্টর ইউনূসের একটা সরকার পেলাম। সেই সরকার 1.5 বছর কাটানো, তারপর একটা নির্বাচন হলো। সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হলো না, সেটা না হয় এক কথা গেল। তারপরেও যতটুকু নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা বিএনপি সরকারটাকে পেলাম। এখন বিএনপি সরকার পাওয়ার পর এই সরকারকে নিয়েও কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল। আমি আপনাকে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার সেই প্রত্যাশার যে মানে বিবর্তন যেটা হলো, এই প্রত্যাশার আপনি এখন কোথায় আছেন? না, আমার প্রত্যাশা সত্যি কথা বলতে কি 10-এর মধ্যে 1-এ আছি। তার কারণ আমি যে জিনিসটা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট ইউনূসের আমাদের যে সমস্ত মানে লুটপাট হয়েছে সেগুলোর অ্যাটলিস্ট একটা তদন্ত হবে। কিন্তু দেখেন যখন ইউনূসের ওই যে হামে শিশু মৃত্যু প্রায় 700-800 হয়ে গেছে এখন পর্যন্ত, তার তার বিরুদ্ধে তো খুনের মামলা হওয়া উচিত ছিল, তাই না? তাদের ওই সরকারের গাফিলতির কারণে এতগুলো, এবং গতকালকেও 7 জন মারা গেছে, গতকালকেও প্রতিদিন মারা যাচ্ছে সেটা নিয়ে। এবং এইটা নিয়ে যখন কোন একটা লয়ার এটার বিরুদ্ধে কোর্টে গেল এটার মামলা করতে গেলে, সে বিচারক মামলা হিয়ারিং পর্যন্ত হতে দিল না। তো তার মানেটা কি? তার মানে যে মানুষের যে প্রত্যাশা ছিল যে আপনি অন্যায় করলে আপনার শাস্তি হবে, আপনি লুটপাট করলে আপনার শাস্তি হবে, আপনার দুর্নীতির অভিযোগ থাকলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তো কোনো কিছুই তো হচ্ছে না। এখন আরেকটা দেখেন, এই যে কিছুদিন আগে যে ওয়াদা বলে একটা ইংরেজি পত্রিকা দেখলাম যে বের হয়েছে, ওই প্রেস উইং এর লোকজন তারা খোঁজ নিয়ে দেখলাম যে তার যে ফাইন্যান্সিয়াল মানে অর্থ দিচ্ছে যে তার বিরুদ্ধে মামলা ছিল, আমি রহমান করবি। তো সে মামলা থেকে অব্যাহতি পাইল কিভাবে? এটার ইনভেস্টিগেশন করা উচিত ছিল এই সরকার। তো এখন আপনি মিডিয়া জগতে আপনি দুর্বৃত্তদের আমদানি করতেছেন তাদের নিজস্ব কথা বলার জন্য। যেমন আপনি ধরেন এই যে বসুন্ধরা গ্রুপের পুরো ইয়ে, মানে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু কেউ ধরেন না তাদের। তারপরে ওই যে বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে কি নতুন স্টার টেলিভিশন, সমস্ত দুদকের মামলায় মানে এদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তদন্ত হচ্ছে, হাজার হাজার কোটি টাকা মানে মানে মেরে দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখেন, একটা দুদককে বসায় রাখছে ওইখানে চুপচাপ, হ্যাঁ, তাদের কোনো কাজ নাই। সে যদি একটা স্বাধীন প্রতিষ্ঠান হয়, ওই দিন শুনলাম সালাউদ্দিন আহমেদ বলতেছে যে
পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমি তারেক রহমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি এদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন, এই লুটপাটের বিরুদ্ধে। প্রথম কথা হলো, যদি একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হয়, সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার তো কোনো স্কোপ নেই, রাইট, তাই না? তো তাহলে এই না, তাইলে তো আগের বন্দোবস্ত ছিল, হাসিনার সময় যা ছিল ওই দুটো, ওই সরকার কি বলে ওইটা শুনবো, আর হাসিনার সময় যা ছিল তাহলে তাহলে মানুষ কি পাইলো তাহলে? এই যে এত আন্দোলন হলো, এত লোক, এত ছেলে পেলে মারা গেল, মানুষ পেল নাকি? আলটিমেটলি তো কিছুই পেল না। ওই সেই জন্য আমি ওই রিক্সাওয়ালাদের যখন রিক্সা যাই না, তখন জিজ্ঞেস করি, এই যে জুলাই ইয়ে হলো না, অ্যানিভার্সারি, দ্বিতীয় অ্যানিভার্সারি, তো আমি ওইটার মধ্যে লিখলাম যে আমার তো কোনো মানে ইয়ে নাই এটাতে, আমার তো কোনো মাথা ব্যথা নাই। তার কারণ জুলাই নিয়ে যারা লাফালাফি করতেছে এরা সবগুলো জুলাইয়ের সুবিধাভোগী। এই যে দেখেন, এই হাসনাত বলেন, নাহিদ বলেন, সাজিদ বলেন, মোহাম্মদ ইউনুস বলেন, তারপরে জামাত ইসলামী বলেন, এগুলো সব জুলাইয়ের ইয়ে না, বেনিফিশিয়ারি না। তারেক রহমান বলেন, কিন্তু আসল বেনিফিশিয়ারি হওয়া উচিত ছিল এই দেশের সাধারণ মানুষের, কিন্তু তাদের কোনো খবর নেই। সেই জন্য তারা রিক্সায় চালাচ্ছে, মানুষের বাড়িতে কাজ করতেছে, একই ব্যাপার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ।